বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী এবং নিউজ 24-এর দর্শক শ্রোতা বৃন্দ এবং যারা দেশের মালিক জনগণ যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম। আমি মুক্তির পথ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ইরান যুদ্ধে আমাদের শিক্ষা ও মুক্তির পথ। আমাদের সাথে আজকে আলোচনায় আছেন মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা জামিল ডি আহসান বীর প্রতীক এবং একজন জাতীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, অত্যন্ত বিজ্ঞ একজন রাজনীতিবিদ। আশা করি পুরো অনুষ্ঠানই আপনারা উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা স্যার আজকে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। তবে স্যার, আপনি এসএসএফ এর ডিজি ছিলেন, আপনি ছিলেন বাংলাদেশ আনসার এর ডিজি এবং আপনি রাষ্ট্রদূত ছিলেন। আমরা আশা করি আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেই বিষয়ে আপনাদের কাছ থেকে দুজনের কাছেই বিস্তারিত আলোচনাটা আমরা পাব। তবে প্রথম আমি যেই প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, সেটি হলো এই সামরিকভাবে যে সংঘাত, এর যে প্রধান বৈশিষ্ট্য, বিশেষ করে ড্রোন ক্ষেপণাস্ত্র, বিমান শক্তি, ভূমিকা ইত্যাদি, এবং সম্প্রতি যে ইরান ইসরায়েল তথা আমেরিকার যে যুদ্ধটা, একটা চুক্তি হয়েছে আপনি জানেন, শেষ হতে যাচ্ছে, এর উপরে রণকৌশলের দিকটা যদি একটু আপনি তুলে ধরেন। যুদ্ধের গতি প্রকৃতি কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি আগের দিনের যুদ্ধ এবং বর্তমান কালের যুদ্ধ যদি দেখি, কারণ টেকনোলজিক্যালি এত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, আর্মামেন্ট যদিও মানুষই ব্যবহার করে, ইট ইজ অলওয়েজ ম্যান বিহাইন্ড দ্য গান। যতই টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হোক, কিন্তু অপারেট করে কিন্তু মানুষটি এবং সৈনিক সে। কিন্তু এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে যুদ্ধ যেরকম অনেক ফাস্ট হয়ে গেছে, ডিস্ট্রাকটিভ হয়ে গেছে, এবং এর বিরুদ্ধে প্রতিরোধ এগুলিও কিন্তু আরও বেশি ভয়াবহ হয়ে গেছে, যার ফলে ডিস্ট্রাকশনটা হচ্ছে খুব বেশি, যান মাল এবং যুদ্ধ সামগ্রী। তো এইটা কিন্তু কতগুলি যুদ্ধে আমরা দেখছি, ইউক্রেনের সাথে যুদ্ধে দেখছি, আর একদম সর্বশেষ যেটা ইরান এবং আমেরিকার সাথে যুদ্ধ হলো, এখানে ব্যবহার দেখলাম। তো এই হিসাবে আগেকার দিনে যেমন পদাতিক বাহিনী একটা বিরাট রোল প্লে করতে যুদ্ধে, আজকাল কিন্তু গ্রাউন্ড ফোর্সটা কম ব্যবহার হচ্ছে, ফিজিক্যাল যুদ্ধ কম হচ্ছে, এবং সেই ফিজিক্যাল যুদ্ধ পর্বের আগেই কিন্তু এই টেকনোলজিক্যালি যে অ্যাডভান্সড আর্মামেন্টস এবং মিউনিশনস আছে, এগুলি ব্যবহার হচ্ছে অতিমাত্রা। এবং যেসব নার্ভ সেন্টার, যেগুলি ভেরি সেন্সিটিভ সেন্টার আছে যুদ্ধ পরিকল্পনা বা যুদ্ধ পরিচালনা, ওইগুলিকে কিন্তু টার্গেট করে আজকাল আঘাত করা হচ্ছে। যুদ্ধের শুরুতেই যুদ্ধের যে ক্ষমতা, যে ওয়ার ক্যাপাবিলিটি, এটাকেই ধ্বংস করা হয়ে গেছে আজকাল এক ধরনের মানে যুদ্ধের পরিকল্পনা। সেইটাই আমরা দেখলাম এখানে ইরান যুদ্ধই বলতে থাকি এখন থেকে। এই যুদ্ধে এটার ব্যবহারটা খুব বেশি হয়েছে। আর কিছুদিন আগে অপারেশন সিন্দুর যেটা হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের, সেখানে কিছু টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম ব্যবহার করা হয়েছে। মানে এখানে যারা চাইনিজ এয়ারক্রাফট এবং চাইনিজ টেকনোলজি, ইভেন কি স্পেস থেকে কন্ট্রোল করে যুদ্ধটাকে। স্যার, এর আগে তো আমাদের ভিয়েতনাম এবং আফগানিস্তান থেকেও আমেরিকাদেরকে টেকনিক্যালি বা যেভাবেই হোক আমরা বলবো পিছু হটতে হয়েছে। তো এই যুদ্ধে আর ওই যুদ্ধগুলোর সাথে যদি তুলনা করেন, তাহলে আমেরিকার যে অবস্থানটা রণকৌশলগতভাবে, তারা অনেক দূর থেকে এবারে যুদ্ধটা ফিজিক্যালি করেনি। তো এই তিনটা যুদ্ধেই তাদের কিন্তু বিজয় বলা যায় না। বিজয় না, পরাজয়ই বলতে হবে। কারণ ভিয়েতনামের যুদ্ধ তো প্রলং যুদ্ধ, প্রায় 21 বছর ধরে হয়েছে। তখন কিন্তু ফিজিক্যাল যুদ্ধটা হয়েছে বেশি, গ্রাউন্ড ফোর্স বেশি হয়েছে, এবং তখনকার দিনে কিন্তু এতটা টেকনোলজি অ্যাডভান্সড আর্মামেন্ট ওয়েপন সিস্টেম ব্যবহার হয় নাই, কিন্তু মানে ডিস্ট্রাকটিভ ওয়েপন সিস্টেম ব্যবহার হয়েছে, নাপাম বোম, এজেন্ট অরেঞ্জ, এগুলি। আফগানিস্তানেও প্রলং যুদ্ধ হচ্ছে। আফগানিস্তানে রাশিয়াও টিকতে পারে নাই, আমেরিকাও টিকতে পারে নাই। কিন্তু এখন যেটা বলছি যে ওয়ারটা হয় খুব
ফাস্ট মুভিং এবং ডিস্ট্রাকশনটা বেশি করা হয়, এবং যখন এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড করে, যখন আমেরিকা করে, তখন কিন্তু মানবতা বিরোধী কাজগুলি করে বেশি, এবং সেটা নিয়ে কিন্তু উচ্চবাচ্য হয় না। কিন্তু যুদ্ধে ওই দিকটাও দেখার, জেনেভা কনভেনশন অনুযায়ী এবং ওয়ার যে একটা গতি প্রকৃতি আছে, তাতে কিন্তু এইটাও একটা কনসিডারেশনের মধ্যে আছে। ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনাম জিতেছে, তখন বলা হতো তাদের মধ্যে যে ফ্যাক্টরটা কাজ করেছে ওটা বলে জাত্যাভিমান, ন্যাশনাল প্রাইড যেটা ছিল, এইটাই কিন্তু একটা জাতিকে এগিয়ে নিয়ে গেছে। অসম একটা শক্তির মধ্যে হলেও ওই জিনিসটাই কিন্তু তাদেরকে বিজয়। স্যার, আমরা আবার আপনার কাছে আসব। আমরা এখন আমাদের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি আপার কাছে যেতে চাই। তবে যেহেতু আপনি একজন পোরখাওয়া রাজনীতিবিদ এবং আমি বাংলাদেশের মাঠে ঘাটে হাটে আপনাকে দেখেছি, সবাই দেখেছে, এবং সংসদে অতীতেও আপনি যেভাবে কথা বলেছেন এবং বাংলাদেশের রাজনীতির সাথে সারা পৃথিবীর যে রাজনীতি, সেই সব কিছু মিলিয়ে এই আমেরিকা ইরানের যুদ্ধ তো রাজনৈতিক বিষয়ে জড়িত, অর্থনৈতিক বিষয়ে জড়িত, একটা চুক্তিও হয়ে গেল। সব মিলিয়ে রাজনৈতিকভাবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আগে যে যুদ্ধটা হতো, একটা দেশ আরেকটা দেশকে দখল করতে, আপনার আমরা দেখেছি চেঙ্গিস খান, হালাকু খান থেকে শুরু করে ভারত মহাদেশে অনেকবার যুদ্ধ হয়েছে, অনেকবার অনেক কিছু হয়েছে, এই লাস্ট পর্যন্ত। এখন কিন্তু যুদ্ধে কেউ আর জায়গা দখল করে না, যা রস আছে নিগড়ে নিয়ে নেয়, মানুষগুলোকে নেয় না, জায়গাটাকেও নেয় না। এবং এটাকে এক ধরনের কি বলবো, অর্থনৈতিক ওইটাই, অর্থনীতিটাকে শুধু নিয়েই ক্ষান্ত হয় না, নিতেই থাকে। আপনার মনে পড়ে যে ভারতের স্বর্ণ মন্দির দখল হয়েছিল, যা যা ওখানে দেওয়া হতো ওগুলাই ডাকাতরা নিয়ে যেত, এবং এটার সঙ্গে রাজনৈতিক ডাকাতরাও জড়িত ছিল একরকম। ঠিক এখনকার যে অবস্থাটা, এখন ওরকম যে ওই সোনা মসজিদের মতো অবস্থা, যে আপনার স্বর্ণ মন্দিরের মতো ওই এই একই অবস্থা সারা বিশ্বে এখন করে। মনে করেন যে এটা ওই যে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করার জন্য, শুধু হরমুজ প্রণালী না, এখানে আরেকটা জিনিস আছে। আমাদের সারা বিশ্বে যে মোড়লরা আছে, মোড়ল যারা হয়ে গেছে, তারা মনে করে যে আর কেউ ওই জায়গাটা আসতে পারবে না, তারা অ্যাটম বোম বানাবে, তারা আপনার যত রকম, যে কথা ভাই বললেন, যত রকম আপনার টেকনোলজি তারা বানাবে, চালু করবে, কাউকে ধ্বংস করবে, হ্যাঁ, কিংবা নিজের এলাকাতেই জ্বালিয়ে দিয়ে অন্যের নাম করবে। আমরা দেখেছি কিন্তু এর আগে। ওটা কোনো সমস্যা হবে না। সমস্যাটা অন্য কেউ যদি, মিডিল ক্লাসের কেউ করে, তাদের জন্য সমস্যা। ইরান যদি আপনার ক্ষেপণাস্ত্র না বানাতো, তাহলে কিন্তু আমার মনে হয় না যে শুধু হরমুজ প্রণালী, এটা তাদের ওই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করাও একটা ব্যাপার। আর হরমুজ প্রণালী তো দখল করা একটা ব্যাপারের মধ্যে পড়ে, যদিও এইখানে স্ট্র্যাটেজিক্যালি আমেরিকা কিন্তু লুজার হয়েছে আমার কাছে যেটা মনে হয়। ইরানের সর্বপ্রধান নেতা সহ 40 জন নেতা যুদ্ধের প্রথম দিকেই ধ্বংস করা হলো, নির্মূল করা হলো রাজনৈতিকভাবে। তারা মনে করেছিল যে, তারপরেও কেন ইরানকে দমানো গেল না? তারা মনে করেছিল যে এদেরকে এইভাবে ধ্বংস করলে বোধহয়, বিলীন করলে বোধহয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তো ইরান এখানে অনেকটা বুদ্ধি খেলা খেলেছে। ইরান অনেকগুলো পার্ট রেখে দিয়েছিল, যে প্রথমটা সে জানতো যে আমি যে কোনো সময় অ্যাটাকের মুখোমুখি হতে পারি। খোমেনি সাহেব এটা ভালো করেই বুঝেছিলেন, যে কারণে উনি অনেকগুলো পয়েন্ট রেখেছিলেন। থার্ড লাইন লিডারশিপটা দেখেন আপনি, তার ছেলে যখন আসলেন তারপরের থেকে যেভাবে থমকে যাওয়ার কথা ছিল যুদ্ধটা, ওইভাবে কিন্তু হয় নাই। তার মানে আমাদের যে সম্প্রতি আমাদের যে সরকারের পতন হয়েছিল, তারপরে একটা নতুন সরকার করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যা তৈরি হয়েছে। ইরানে এটা হয়তো হয়নি, কারণ আমাদের তো এটা কোনো আপনার নেপথ্যে অন্য কোনো আপনার ছিল না, যে বেস ছিল না, যে আপনার সেই বেসের উপর দাঁড়াবে। একটা সরকার আপনার সম্পূর্ণরূপেই নিজেকে আপনার স্বৈরাচার বানিয়েছিল, ফ্যাসিস্ট বানিয়েছিল। সে মনে করেছিল সে জীবন যতদিন পৃথিবী আছে টিকে থাকবে। এটা প্রায় স্বৈরাচার। তাহলে প্রায় 4 মাস হলো আপনারা ক্ষমতায় গিয়েছেন, আপনাদের দল ক্ষমতায় গিয়েছে, আপনারা সরকার গঠন করেছেন।
আপনার কি এই স্তরগুলোর কথা ভাবছেন? দেখেন, এটা আসলে ভাবতে পারলে খুবই ভালো। এই স্তরটা ছিল না বলেই অনেকেই কিন্তু হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে। বাট যদি থাকতো তাহলে আমি মনে করি যে খুবই ভালো। আমার মনে হয় যে তাহলে ব্যাকআপ এটা আছে। করার পথে বাধা কোথায়? পরিবারতন্ত্র? আমি পরিবারতন্ত্রকে আমি যদি বলি, আপনি একজন আর্মি অফিসার ছিলেন, আমার দুই পাশে দুজন আর্মি অফিসার। আপনাদের সন্তান যদি আর্মি অফিসারের সন্তান আর্মি অফিসার হতে পারে, তাহলে রাজনীতিবিদদের সন্তানও রাজনীতিবিদ হতে পারে। তবে হঠাৎ করে যদি টপকে যায়, সেটাকে আমরা খারাপ দৃষ্টিতে নিব। কিন্তু আপনার বাই রোটেশনালি যদি যায়, সেটাকে কিন্তু আপনি কিন্তু একদিনই উনি মেজর জেনারেল হন নাই, ওনাকে কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট দিয়েই শুরু করতে হয়েছে। হ্যাঁ, তো আপনার ওইভাবে গেলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে দেখা যায় যে কিছুটা যে নাই পরিবারতন্ত্র এই দেশে, তা বলবো না, সবখানেই। আমি আপনাকে একটা কথা বলি, পরিবারতন্ত্র নিয়ে পি চৌধুরী সাহেব চলে গেলেন বলে, বা আপনার অলি আহমেদ সাহেব, তো তারা কিন্তু গিয়ে নিজেরাও পরিবারতন্ত্রের মধ্যেই ঘুরপাক খেলেন এবং এখনো খাচ্ছেন। তাহলে আমার এই জায়গাটা আমি প্রতিবাদ করে কি করব, আমি যদি ওই জায়গা থেকে সরতে না পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ছিলেন, তখন কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের থেকে ভালো জানেন, উনি কিন্তু পরিবারকে ওই গুরুত্বটা দেন নাই। কিন্তু বিধিবাম ওনাকে যে এইভাবে চলে যেতে হবে, তারপরে যে ধরতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসাটা কিন্তু খুব সহজ ছিল না। উনি কিন্তু আসার জন্য ইন্টারেস্টও ছিলেন না। তো ওনাকে প্রয়োজনে আনতে হয়েছিল। এই প্রয়োজনটা বাংলাদেশটা, পরিবারতন্ত্রকে বাংলাদেশ জন্ম দেয়। পরিবারতন্ত্র বাংলাদেশকে মেনটেন আগেই করে না। আপনি যে কেউ ওনাকে দিয়ে, তো উনি চলে যাওয়ার পরে সাত্তার সাহেব, বিচারপতি সাত্তার সাহেবকে দিয়ে চেষ্টা করা হলো, পারলেন না। অনেক বাঘা বাঘা নেতা ছিলেন, তারা পারেন নাই। দলটা যখন প্রায় ধ্বংসের মুখোমুখি, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসতে হলো, নাম্বার 1। নাম্বার 2 হলো আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনাকে তো একদম ব্যাগেজে আপনার চলে যেতে হয়েছিল। 17 বছর উনি থাকলেন, আসতে দেওয়া হলো না। তো উনি চলে গেলেন, চলে যাওয়ার পরেও কিন্তু সাবস্টিটিউট বানানো গেল না। আমি বলবো যে বানাই নাই তা না, বানানো গেল না। যাকে যখন যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা যে পুঙ্খানুপুঙ্খ ওইভাবে করার, সেটা আসলে হয়ে ওঠে নাই। তো আমি যদি এই 2-3টা স্টেপ দেখি। হ্যাঁ, বলেন। আপনি বললেন যে যোগ্য যাদের ওইরকম তৈরি করা যায়নি, কিন্তু আমরা জনসাধারণ যা দেখি, বিএনপিতে এখন যারা মন্ত্রী পরিষদে আছে, ইভেন আপনি, অনেক যোগ্য মানুষ বাইরে আছে, তারা মন্ত্রিত্ব পায়নি। সুতরাং নেতৃত্বের ক্ষেত্রেও আমি মনে করি, আমরা মনে করি যে বিএনপিতে অনেক পোরখা, অনেক সিনিয়র নেতারা আছেন যারা হাল ধরতে পারে। সেটা হাল না দেওয়া পর্যন্ত এটা হচ্ছে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার গল্প না, এটা অনেক লম্বা কিচ্ছা। এটা যে বলেন, আমি এক কথায় যদি বলি, এটা আল্লাহ নিজেই বলেছেন যে কিয়ামতের আগে ঘাট অঘাট হবে, অঘাট ঘাট হবে। আমি যদি ওইটা মনে করি, তাহলে আমি অনেক কিছু এইখানে স্ক্রিপ্ট করতে পারি। মানে বাংলাদেশের অনেক কিছু আমরা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া আমাদের দেশের যে সিচুয়েশনটা। ঠিক আছে, কিন্তু আপনি একটা কথা বলেছেন যেটা আমি সর্বসাধারণের জন্য একটু পরিষ্কার করতে চাই, যে আপা যে বললেন সশস্ত্র বাহিনীর সন্তানরা, অফিসারদের সন্তানরাও আর্মিতে অফিসার হিসেবে যেতে পারে, ডাক্তারের সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের সন্তান, কিন্তু তারা প্রত্যেকেই, কিন্তু ইভেন সেনা প্রধানের ছেলে বা মেয়ে বিএমএ থেকে ফেরত আসছে বা আইএসএসবি থেকে ফেরত আসছে, এইগুলো আছে। সো আমাদের ওই পরীক্ষাটা হোক। আমরা চাই পরিবারতন্ত্র বলতে বোঝা যায় কোনো অযোগ্য পরিবার সদস্যকে যদি ক্ষমতায়িত করা হয়। সুতরাং যোগ্য যদি কেউ হয়, তার অধিকার আছে যে কোনো কাজ করার জন্য। যেমন মনে করেন আজকে যদি আমরা বিসিবির কথা বলি, ক্রিকেট বোর্ডে দেখা যাবে আপনাদের সকল নেতার ছেলেরা একটা বোর্ড করেছে, এটা একটা সমালোচনা হচ্ছে, এটা দুঃখজনক। সম্মানিত সুধী দর্শক শ্রোতা বৃন্দ, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই আমাদের সাথে আছেন। আমাদের আজকে এই মুক্তির কথা অনুষ্ঠানের আলোচনার বিষয় সাম্প্রতিক ইরান যুদ্ধ এবং আমাদের শিক্ষণীয় এবং মুক্তির পথ। আলোচনায় আজকে আমাদের সাথে আছেন জেনারেল জামিল ডি আহসান এবং নীলুফার চৌধুরী মণি, সংসদ সদস্য। স্যার, আমি এখন আপনার কাছে যাব যে যুদ্ধের যে প্রেক্ষাপট
সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বড় নিরাপত্তা দুর্বলতা কি, এবং আগামী 10 বছরে আমাদের কি ধরনের পরিকল্পনা করা উচিত, বিশেষ করে এই রণকৌশলগত বিষয়টা? আমরা যে ধরনের যুদ্ধগুলি এখন দেখছি বেশিরভাগই হয়েছে মিডল ইস্টে, ইউক্রেন এলাকায়, এশিয়াতে খুব বড় ধরনের, এশিয়ার বাকি অংশে খুব একটা হয় নাই। যেটা আগে বলছিলাম যে এখন ফিজিক্যাল যুদ্ধ যেটা হয়, ফিজিক্যাল অকুপেশন, এর সাথে ম্যাসিভ ইউজ অফ অ্যাডভান্সড আর্মামেন্টস, এবং টেকনোলজিক্যালি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে ঠিক ব্যাটলফিল্ডে গিয়ে ফিজিক্যালি গ্রাউন্ড ফোর্সের ব্যবহারটা অনেকটা কমে গেছে। এবং যে কোনো যুদ্ধেই গ্রাউন্ড ফোর্স ব্যবহার হোক বা অন্য কোন ফোর্স ব্যবহার হোক, আগে এনিমিকে সফেন আপ করা হয়, দুর্বল করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। যে কাজটা এখন করছে এরিয়াল আর্মামেন্টস এবং ইকুইপমেন্টস দিয়ে, এটা ড্রোন এসে গেছে, এখন ড্রোন ওয়ারফেয়ার হয়ে গেছে, ইটস বিকাম এ ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এবং কন্ট্রোল করছে কিন্তু সেই ম্যান বিহাইন্ড দ্য গানই, তারাই উদ্ভাবন করছে এত অ্যাডভান্স টেকনোলজি। কে কত বেশি ভালোভাবে পরিচালনা করতে পারে, যন্ত্রের উপরে নির্ভর না, আমরা সর্বদা মানুষের উপরে। এবং এক একটা যুদ্ধে কিন্তু নতুন নতুন আর্মামেন্টস, ইকুইপমেন্টস এগুলির ব্যবহার হচ্ছে, এবং এর আবার কিন্তু উৎকর্ষ সাধন করা হচ্ছে। সেইটাই আমরা দেখছি এখন এই লেটেস্ট যেটা আমেরিকা ইরান ওয়ার যেটা হয়েছে। তো এখানে কিছু কনসেপচুয়ালি আমি বলবো যে প্ল্যানিংয়ে আমেরিকার যে এই যুদ্ধের কনসেপ্ট ছিল, এটা কিছুটা দুর্বল এবং ভুল প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে কনসেপ্ট তাদের আছে যে রেজিম চেঞ্জ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ তাদের আর্ম ফোর্সেস। তো রেজিম চেঞ্জটা কাজ করে না। লিবিয়াতে করেছে, টিউনিসিয়াতে করেছে, ইরাকে করেছে, সিরিয়াতে করেছে, কিন্তু সেই কনসেপ্ট এখানে কাজ করে না, যেটা আপনি আগেই বলেছিলেন যে এদের লিডারশিপটা মানে প্রেইজ ওয়ার্দি, এবং টায়ার্স অফ লিডার্স তারা তৈরি করেছে। মানে তারা মনে করেছে যে ওপরে টপ লেভেলের লিডারদের এলিমিনেট করে দিলে বোধহয় ডিসিশন মেকিং বা ডাইরেকশন এগুলি দেওয়া সম্ভব হবে না, কিন্তু তা হয়নি। আমরা দেখলাম সিরিজ অফ লিডার্স, এবং দে আর অল মানে যেন একেবারে টিউন্ড ছিল তারা, মানে একজন চলে গেলে আরেকজন ঠিক ওখান থেকে টেক ওভার করতে পারছে। তো এই জিনিসটা কাজ করেনি তাদের রেজিম চেঞ্জ, এবং একদম টপ লেভেল লিডারকে তারা যেভাবে ট্রিচারি করে হোক, স্প্যানেজ করে হোক, যেভাবে হোক তারা হত্যা করেছে, কিন্তু সেটা কাজ হয়নি। আমরা দেখলাম যে তাদের লিডারশিপ একেবারে অবিচ্ছেদ্য, তাদের যে সিরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা কাজ করেছে। আর একটা হচ্ছে যে তারা ভেবেছে যে আর একটা তাদের প্ল্যান ছিল যে রেজিম চেঞ্জ, আর একটা ছিল হচ্ছে যে ওই এনরিচ ইউরেনিয়ামটা এটা দখলে নেবে, সেটাও তারা করতে পারে না। ইরান প্রথম যে যুদ্ধটা, এর আগের যে যুদ্ধটা হয়েছিল ইসরায়েলের সাথে, সেটা থেকে কিন্তু ইরান আবার দে হ্যাভ লার্ন, এবং তাদের স্ট্র্যাটেজি ট্যাকটিক্সও চেঞ্জ করে নিয়েছে। আগের বারেও তারা ড্রোন অ্যাটাক করেছে, মিডিয়াম রেঞ্জ মিসাইল ব্যবহার করেছে, ম্যাসিভ, কিন্তু এবার কিন্তু সেটা করে না। তাদের যে বিভিন্ন জেনারেশনের যে ড্রোন, মিসাইল বা এইসব ওয়েপনগুলি আছে, তার প্রথমে ওল্ডার জেনারেশনগুলিকে আগে ব্যবহার করেছে, এবং ঠিক একইভাবে ইসরায়েল এবং আমেরিকান বেস তারা কিন্তু তাদের যে সোকল আয়রন ডোম একটা করেছিল তারা এগেনস্ট এয়ার অ্যাটাক, তারা ম্যাসিভ ওয়েপন ব্যবহার করে ফেলেছে, এবং যার ফলে দেখা গেল ইরান যে ফেজ বাই ফেজ তাদের পুরানো আর্মামেন্টগুলি, ইকুইপমেন্টগুলি ব্যবহার শুরু করেছে, ওগুলিও হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। কিন্তু ওই ইসরায়েল এবং আমেরিকা তারা প্রথম দফাতেই তাদের বড় বড় ওয়েপন এবং অ্যাডভান্সড ওয়েপনগুলি ব্যবহার করে, মানে টার্গেট অনুযায়ী চিন্তা না করে বড়টা করেছে। আরেকটা বিষয় স্যার আপনি যদি একটু হাইলাইট করেন যে এই যুদ্ধটায় ইরানের তুলনায় আমেরিকার খরচ বেশি হয়েছে, এবং এক্সপেন্সিভ উইপনগুলো ব্যবহার করা হয়েছে, এবং ইরান খুব সস্তা ভাঙাচোরা, এবং পরবর্তীতে তারা কম খরচে যে রোবট এবং অন্যান্য যে ড্রোন তৈরি করেছে সেগুলো ব্যবহার করেছে। অর্থাৎ কম্প্যারিজন যদি করেন, অস্ট্রেলিয়া এতটা অ্যাডভান্সড হয়েছে এটাও বোধহয় আমেরিকার কাছে জানা ছিল না। এইখানে কিন্তু গোয়েন্দা তথ্যটা কম ছিল। ইভেন ইউজ অফ টেকনোলজিক্যালি ডেভেলপড ওয়েপন সিস্টেমে কিন্তু ওরা যে একটা প্ল্যানিং করে ব্যবহার করেছে ইরান, যেটা অপোনেন্টের আমেরিকা এবং ইসরায়েলের এক্সস্ট করে দিয়েছে তাদের বড় বড় ওয়েপন সিস্টেম, এবং একটা স্টেজে আমরা শুনেছি যে আমেরিকাগুলি রিপ্লেস করতে হলে ওই পরিমাণ তৈরি করতে তার 2-3 বছর লাগবে। তো এইখানে কিন্তু মার খেয়ে গেছে আমেরিকা। ইসরায়েলের যে একটা মিথ ছিল ইনডোমিটেবল, এটা কেউ ধ্বংস করতে পারবে না, ওটা কিন্তু শ্যাটার্ড হয়ে গেছে এবারে। এবং
আমি তো ট্রাম্পকে একটা ম্যাডম্যান বলি, এবং সে তার প্রমাণ হলো যে চুক্তি যেটা হয়েছে, আমি বলবো যে এটা ইরানের একটা বিশাল বিজয়। যেসব চুক্তি, যে টার্মস কন্ডিশনগুলি আসছে, কোনোটাই অ্যাচিভ করতে পারে নাই আমেরিকা। এবং এখনও ট্রাম্প ওই নেতানিয়াহুর প্ররোচনাতেই সে যুদ্ধে নেমেছিল, কারণ আমেরিকাতে একটা ইহুদি লবি আছে বিরাট। কিন্তু এখন কিন্তু আমেরিকা, ট্রাম্প ডাইরেক্টলি নেতানিয়াহুকে দোষ দিচ্ছে যে এটাকে ইনসাইট করার জন্য। তো এখানে ইরানের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের যেটা শিক্ষণীয় হচ্ছে, একটা লিডারশিপ টু বি ভেরি স্ট্রং, এবং এই লিডারশিপের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা যে অ্যাট অল লেভেল যেন আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, যাতে যদি কোনো সময় লিডারশিপ মাঝখানে কোনো জায়গায় গ্যাপ হয়ে যায়, এটা যাতে টেক ওভার করতে পারে। দ্বিতীয় হচ্ছে তাদের যে যাত্রাভিমান, যেটা আমি বলেছিলাম, যে তাদের এই যাত্রাভিমান কিন্তু 5,000, 6,000, 7,000 বছর আগের থেকে হয়ে আসছে। আপনি যদি হিস্ট্রি দেখেন, এই জাতিকে কেউ অবদমিত করতে পারে না। ওইটা কিন্তু রক্তের মধ্যে রয়ে গেছে তাদের, এবং সেটা আজকের থেকে না। স্যার, আমরা যদি একটু দেশের দিকে আসি, যে 75-এ যখন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হলো, তারপর আমাদের জেনারেল জিয়াউর রহমান টেক ওভার করতে পারলেন। যেভাবেই হোক একটা দায়িত্ব নিয়ে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং তৈরি হয়েছিলেন। ঠিক আবার জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন আমাদের সেনাপ্রধান জীবিত ছিলেন বলেই হয়তো ওইটাকেও ম্যানেজ করা গেছে। কিন্তু আমাদের সিভিল যে সোসাইটি আছে, যেহেতু আপনি একজন কূটনীতিবিদও, সিভিল যে সিরিজ অফ লিডারশিপটা, এটাকে ওই ইরান না হলে ইরানের কাছাকাছি নেওয়ার জন্য আমাদের কি কি করা উচিত? একটা তো যে কোনো দলই হোক, মানে রাজনৈতিক দলের এই টায়ার্স অফ লিডারশিপ, এটাকে গ্রুম করা দরকার, এটাকে তৈরি করা দরকার। ওই কয়েকজন লিমিটেড লোক নেতৃত্বের ওপরে ডিপেন্ড না করে অন্যদেরকেও সেই সুযোগ দেওয়া উচিত, চর্চা দেওয়া, দায়িত্ব ছোট থেকে বড় থেকে এভাবেই দায়িত্ব ডিস্ট্রিবিউট করা উচিত আমি মনে করি। তাহলে যে কোনো ক্রাইসিসে লিডারশিপ উঠে আসবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আবার একটু আপনার দিকে আসি। জি, আপনিও রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে যথেষ্ট সচেতন। এই ইরান এর যে যুদ্ধটা হয়ে গেল, এই যুদ্ধের শিক্ষা নিয়ে আমাদের কূটনীতিটা কি উন্নয়ন করা উচিত, এবং রাজনৈতিকভাবে আমাদের নতুন কোনো চিন্তা ভাবনা করার সুযোগ আছে কিনা? দেখেন, এখান থেকে যেটা শেখার আছে সেটা হলো কাউকে ছোট করে দেখার কোনো কারণ নাই। আমি মেজর জেনারেল সাহেবের কথার সাথে মিলে বলতে চাই, আমার হঠাৎ মনে পড়লো, হিটলারকে কিন্তু সারা বিশ্ব একটা সময় পাগল হিসেবেই জানতো। হঠাৎ হিটলারের শখ হলো যে আমি লোহা কিনবো। তো আমি একটা বইতে পড়েছিলাম, তো লোহা কিনবে, যে দেশের কাছে লোহা কিনতে চায় তারা বলে তোমাকে কেন লোহা দিব, তুমি কি করবা? বলে আমি রাস্তা বানাবো। তো ওনার আমার হিটলার যেহেতু এরকম পাগল টাইপের, এই এত টাকা দিয়ে যদি ওর সে রাস্তা বানায়, ইট খোয়া বালি ছাড়া, পাথর লোহা দিয়ে, ইচ্ছা মতন লোহা কিনেছে। মাটির নিচে সে খন্দক করে সেইখানে ফ্যাক্টরি বানিয়েছে। এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তার ওখান থেকে যে সাই করে যে এত বিমান বের হচ্ছিল, সে কিন্তু একটুখানি আধা কিলোর মতো রাস্তা লোক দেখানোর জন্য বানাচ্ছে, আবার ভাঙছে লোহা দিয়ে। এটা মানুষকে দেখানোর জন্য করেছিল। ঠিক আজকে এত বছর পরে ইরানকে দেখে আমার তাই মনে হয়েছে, ইরানের মতো একটা দেশ, বিশেষ করে ইসলামিক দেশগুলো এত মানে একটা সময় পড়ালেখায়, জ্ঞান অর্জনে অনেক, কিংবা মেডিসিনে অনেকটা অগ্রসর ছিল, কিন্তু এই যুদ্ধের ওয়েপনে যে অগ্রসর থাকবে, এটা আসলে আমাদের প্রথম যেদিন যুদ্ধ শুরু হয়, দু একটা কথা মাঝে মাঝে ভেসে আসতো যে ইরানের সঙ্গে পেরে উঠবে না, কিন্তু মনের অজান্তেই মনে হতো কোথায় আমেরিকা, কোথায় ইরান, কিভাবে এটা কিভাবে আমেরিকা নিজেও ওটা বুঝতে পারেনি, আমেরিকা বুঝতে পারেনি। এবং আমেরিকা প্রথমে যখন তাদের পুরানো ওয়েপনগুলো ইউজ করেছে, আমেরিকা কিন্তু খুশি ছিল। এখানে আমেরিকার আরেকটা অসুবিধা হলো, আমেরিকা এইদিকে আসতে গেলে তার 9 ঘন্টা, যে পৃথিবীর যেখানেই সে যাক তাকে 9 ঘন্টা আপনার বিমানে আটলান্টিক পার হতে হয়, তার অনেক খরচা কিন্তু ওখানে হয়ে যায়। ইরানকে যেহেতু সে এসে দখল করার চেষ্টা করেছে, যুদ্ধ করার চেষ্টা করেছে, ইরানের কিন্তু লোক হারানো ছাড়া আর পুরানো ওয়েপনগুলো ইউজ করা ছাড়া তেমন খরচ হতো না, যেটা আমেরিকার হয়েছে। হ্যাঁ, তো আমেরিকার যে কারণে আরো বেশি অর্থ ব্যয় হয়েছে, এবং প্রথমে সে সবচেয়ে ভালোটা ইউজ করেছে, যে ভয়ে তারা যদি সারেন্ডার করে।
সারেন্ডার করা তো অনেক দূরের কথা, যেভাবে হুরমুজ প্রণালীটাকে বন্ধ করে রাখলো, সেখানে হুমকির পর হুমকিতে কাজ এখানে হচ্ছিল একটু না। বলতে চাই, আমেরিকা যদিও দূরে, তাদের প্রায় 19টা স্থাপনা ছিল ক্যান্টনমেন্টের মতো আশেপাশে, তারাও খুব রেসপন্স করেনি। না করার এখানে আরেকটা কারণ এর কি আছে। কারণ? সেটা কেন করেনি? ইরান কিন্তু যখন অ্যাটাক করেছে, খেয়াল করেন, তারা কিন্তু মিডল ইস্টেও যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি সবগুলো জায়গায় কিন্তু অ্যাটাক করেছে। তার মানে ঘাঁটিগুলোকে নষ্ট করার, মিডল ইস্টের কোনো মানুষকে নষ্ট করার না, তার ঘাঁটিগুলো নষ্ট হলে সে এখানে অনেক কিছু করতে পারবে না। তো যখন কাতারের মতো জায়গায় যখন অ্যাটাক করেছে, তখন কিন্তু আমরা একটু চমকিত হয়েছিলাম যে তারই তো দেশ, একটা মিডল ইস্ট বলা হয় যাদেরকে, সবাইকে মিলে। তো পরবর্তীতে আমরা যেটা বুঝলাম, আমি বলবো যে ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, সাহসের পরিচয় দিয়েছে। এবং ওই যে আমরা পড়েছিলাম ছোটবেলা যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জন অশ্বারোহী নিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা, মানে বাংলা, বিহার, উড়িষ্যা মানে প্রায় 3-4টা বাংলাদেশের সমান, উনি জয় করেছে, এবং লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আমার কাছে কিন্তু এরকমই মনে হয়েছে এতদিন পরের এই যুদ্ধটা। আপনার ওই যে আমেরিকা যে পলিটিক্যাল লিডারদেরকে হত্যা করলো, এবং একটা স্কুলেও বোমা মেরে অনেক স্কুল ছাত্রছাত্রী হত্যা করেছে, এবং এটার জন্য তার দেশের ভিতরে এবং বাহিরে একটা তার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছিল। এটাও কি যুদ্ধে গুরুত্ব রেখেছে বলে মনে হয়? অবশ্যই, কারণ পুরো আমেরিকা এই যুদ্ধের বিপক্ষে ছিল, সাধারণ মানুষ বলতে যেটাকে বোঝায়। এবং নট অনলি আমেরিকা, আপনার ইসরায়েলেও কিন্তু অনেকেই সাধারণ ইহুদিরা মিছিলও করেছে, আমেরিকাতেও করেছে। তো এই যে আমেরিকাতে করেছে শুধু না, আমার একটা সন্তান থাকে ওইদিকে, তারা কিন্তু অর্থ তুলে কিন্তু এই জায়গাগুলোতে, সেটা এরা বিদেশি বলে তাই না, ওখানে কিন্তু আমেরিকা কানাডার লোকও কিন্তু পয়সা অর্থ উঠিয়েছে, যেমন গাজাতে দিত তেমন এইরকম। তো এই জায়গাগুলোতে তাদের যে লোকজনের যে সমর্থন ট্রাম্প পায় না, এবং ট্রাম্প সবচেয়ে এই মুহূর্তে ঘৃণিত ব্যক্তি তার দেশে। তো এটা ট্রাম্পকে সেকেন্ড টার্মে যখন আনা হয়েছিল, জনগণ, ওই দেশের স্থায়ী জনগণ, যারা অরিজিনাল জনগণ, তারা মনে করছিল যে ব্যবসায় উন্নতি হবে, তাদের অন্য দেরকে যেভাবে অন্য দেশ থেকে আসা নাগরিকদের ট্রাম্প পাঠিয়ে দিবে, এতে ব্যবসার সুবিধা হবে তাদের জন্য। পরে দেখেছে যে এগুলা কিছুই না, আসলে ট্রাম্প সম্পূর্ণই একটা বিকৃত মস্তিষ্ক। ওখান থেকে ইরান থেকে আবার একটু দেশে আসি, যে আমাদের দেশটা একটা বিশেষ দেশ দ্বারা পরিবেষ্টিত, মায়ানমারকে বাদ দিয়ে। তারা সীমান্ত হত্যা করে, তারা পুশিন করে, তারা আমাদের বিশিষ্ট মন্ত্রী লেভেলের ব্যক্তিদেরকে অপমান করে এয়ারপোর্ট থেকে বিদায় করে দেয়। তো এই দেশটির সাথে আপনাদের এখন রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক কি ধরনের হওয়া উচিত বলে আপনার মনে হয়? আমাদের আসলে রাজনৈতিক, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই বলবো। উনি বলেছিলেন যে বিদেশে আমার বন্ধু আছে, প্রভু নাই। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। আমরা সবাইকে বন্ধুর দৃষ্টিতেই দেখতে চাই। তবে আপনার কথায় বলে না যে পৃথিবীর অনেক কিছুই চেঞ্জ করা যায়, কিন্তু বাবা মা এবং প্রতিবেশীকে চেঞ্জ করা যায় না। আমি চাইলেও যেহেতু আমার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবো না, তবে আমার বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আমার বুদ্ধি অ্যাপ্লাই, লাইক ইরান যেভাবে করেছে, আমি যদি বুদ্ধি অ্যাপ্লাই না করতে পারি এবং আমার দেশের যদি অস্থিতিশীল রাজনীতিটা থাকে, আমি চাইলেও অনেক কিছু ইচ্ছা করলেও বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবো না, যেটা এর আগে হয়েছে। তো আমি মনে করি এই জায়গাটায় আমাদের জনমত নির্বিশেষে এক হওয়া উচিত। জাতীয় কিছু ইস্যু থাকে, সেই ইস্যুতে প্রত্যেকটা দেশের যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের একই জায়গায় তাদের জায়গাটা হয়। ঠিক তেমনি বাংলাদেশের জনগণ, রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী মহল, প্রত্যেকটা দল জাতীয় স্বার্থে আমি ঐক্যের বিকল্পে কোনো কিছু দেখি না। এখন আপনি দেখেন বিজিবির সাথে বেসামরিক লোকরা দাঁড়িয়ে যায় দেশকে রক্ষা করার জন্য, অর্থাৎ জনসাধারণ, দেশের মালিক, তাদেরকে সম্পৃক্ত করা, ঐক্যবদ্ধ করার জন্য আপনারা দলীয়ভাবে কি চিন্তা ভাবনা, কি শুধু দলের চিন্তা করছেন নাকি পুরো দেশটাকে ঐক্য করার জন্য? একটা জিনিস আমি আপনাকে বলি, বিএনপি সরকার এমন যে যখন বিএনপি সরকার আসে বা বিএনপি সরকারকে আসতে হয়, তার আগে বাংলাদেশ নামক দেশটার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায় সব সময়। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেন, কিংবা আজকের কথা বলেন, তারেক রহমানের 20 বছর প্রায় অনির্বাচিত সরকার বলাই চলে,
আওয়ামী লীগের ওটাকে নির্বাচন বলা হয় না। তো এই অনির্বাচিত সরকারের যা খুশি তাই করে গিয়েছে। তারপরে যখন দেশের টাকা একদম তলানিতে, দেশের অনেক রকম সমস্যা, ঠিক তখনই আপনার বিএনপি সরকার আসলো কতদিন, 4 মাস। এই 4 মাসের মধ্যে কতগুলো সমস্যা। প্রথম দিন থেকেই চ্যালেঞ্জ আপনার, রমজান শুরু হয়েছে যেদিন, সেই দিনই রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়া হয়েছে বিএনপি সরকারের। তো রমজানের একটা এই দেশে একটা বড় চ্যালেঞ্জ থাকে, খাদ্যদ্রব্য বলেন, ঈদে বাড়ি যাওয়া বলেন, ফেরা বলেন। তারপর আপনার ওই সময়টাই আপনার যুদ্ধ শুরু হলো, যে যুদ্ধের সাথে আমাদের মিনিমাম কোনো সংস্রব নাই, কিন্তু ফলাফলের সাথে কিন্তু আমাদের সম্পূর্ণ সংস্রব, আমাদের না, বিশ্বের অনেক দেশের। জি, আপনাকে ধন্যবাদ আপা। আমরা আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, যুদ্ধেও বিরতি হয়। আমরা এই মুক্তির কথায় আরেকটি বিরতি নিচ্ছি, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। মুক্তির কথায় আমাদের আজকের বিষয় আলোচনা করছি ইরানের সম্প্রতি যুদ্ধে বাংলাদেশের শিক্ষা এবং মুক্তির পথ। স্যার, আপনার কাছে আসতে চাই। একটা যুদ্ধ আমরা অনেক সময় ভুল করে মনে করি শুধুমাত্র সশস্ত্র বাহিনীর ভূমিকাই প্রধান। আপনি লিবারেশন ওয়ারে যুদ্ধ করেছেন একদম ফিল্ডে, সেখানে দেখেছেন জনগণ কিভাবে সমর্থন দিয়েছে, যদিও গুটি কতক মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে রাজাকার বাহিনী বা অন্য বাহিনী তৈরি করে, প্যারামিলিটারি করে, এগুলো স্বচক্ষে আপনি দেখেছেন। এবং এই বাংলাদেশের যে জনগণ কিভাবে ৭১-এ ভূমিকা রেখেছিল এটা যুদ্ধের মধ্যে, যেটাকে আমরা জনযুদ্ধ বলে থাকি, সেই ভূমিকাটা যদি একটু তুলে ধরেন। এবং ভবিষ্যতে এই জনগণকে, বিশেষ করে জনগণ এবং সশস্ত্র বাহিনীর মাঝে আরেকটা সমাজ আছে, ভেটারান্স। বাংলাদেশের লক্ষ লক্ষ ভেটারান্স আছে, যেটা পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলিত। পৃথিবীর, আপনি আমেরিকায় সবচেয়ে শক্তিশালী ভেটারান্স, তারা তাদেরকে প্রশিক্ষণ দেয়, স্বাস্থ্যের জন্য চিকিৎসা দেয়, থাকার জন্য বাড়ি দেয় এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত রাখে। এরা প্রায় 40 মিলিয়ন বা 30 মিলিয়ন তাদের ভেটারান আছে। চীনে আপনি 60 মিলিয়নের উপরে ভেটারান আছে। সবচেয়ে বৃহৎ ভেটারান হলো বাংলাদেশে যে ভেটারানরা আছে, তাদের না সমাজসেবায়, না নির্বাচনে, না নিরাপত্তায় কোথাও কাজে লাগানো হচ্ছে না। এরাও জনগণের পার্ট, এরাও দেশের অংশ, এরাও সশস্ত্র বাহিনীর অংশ। এই বিষয়ে যদি আপনার মন্তব্য শুনতে পাই। ভেটারান শুধু মানে মিলিটারি ভেটারানই বলবো না, বিভিন্ন পেশা মধ্যেও কিন্তু ওরাও ভেটারান, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টেকনিক্যালি যারা অ্যাডভান্স। তো এরা কিন্তু একটা, যেহেতু আমরা একটা পলিসি আছে যে একটা এইজের পরে এদেরকে রিটায়ারমেন্ট করিয়ে দেয়, কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু তারা বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছে, বিভিন্ন মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, হসপিটালে যাচ্ছে। সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল এফোর্ট। কিন্তু যদি রাষ্ট্রীয় পর্যায়ে এভাবে হয়, সংগঠিত করা হয়, অর্গানাইজেশন থাকে, দেখুন অনেক আর্মিতে যেটা রিজার্ভ একটা পলিসি থাকে, যারা রিটায়ার করে যাচ্ছে তাদের একটা এজ পর্যন্ত তাদেরকে এই রিজার্ভিস্ট লিস্টে রাখা হয়। ন্যাশনাল ক্যালামিটি বা যুদ্ধের সময় দরকার হলে তাদেরকে আবার অ্যাক্টিভেট করা হয় এবং তাদেরকে একটা রিফ্রেশার ট্রেনিং টাইপও দেওয়া হয়। এইটা তো ভেটারান বলতে, আমি এখানে যদি মিলিটারি সংক্রান্ত বলি, তাহলে তারা মোর অর্গানাইজড এবং যে কোনো পরিস্থিতিতে তারা অ্যাডাপ্ট করতে পারে। এই জন্য তাদেরকে অর্গানাইজ করা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে। এবং আমি যেটা আমেরিকার কথা বললো, ওদের ভেটারান তো রাষ্ট্রীয় পর্যায়টাকে উদযাপিত করা হয় ও সংগঠিত করা হয়। আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, আমি ওদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তো এই ফোর্সটাকে ব্যবহার করা যেতে পারে। লিবারেশন ওয়ারে এটা একটা এক্সাম্পল। এবং দর্শক শ্রোতাদের সুবিধার জন্য একটু বলেই দিতে চাই, এই লোকটা সামলাতে পারছি না, যে বাংলাদেশে ভেটারানের প্রচলনটা আপনি করেছেন। রাওয়া থেকে একটা ভেটারান র্যালি করেন প্রতি বছর, আপনি যখন রাওয়ার চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, আমি পার্টিসিপেট করেছি এবং অন্যান্য দেশে দেখেছি। এটা একটা বিরাট স্ট্রেংথ কিন্তু সরকারের, সমাজের, এবং তাদেরকে কাজে লাগানো যাবে। তারা ট্রেন, ডিসিপ্লিন একটা সমাজের একটা চেইন অফ কমান্ডটা সহজ। হ্যাঁ, তো এই জিনিসটা 71 এটা অন্য ফর্মে আসছে, ট্রেন্ড ছিল না, কিন্তু জনগণ সম্পৃক্ত হয়ে গেছে একটা জনযুদ্ধে, মুক্তির যুদ্ধে। তো সেটা কিন্তু বিভিন্নভাবে হচ্ছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে তারা, চিকিৎসা সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। তো আমাদের যেহেতু একটা ছোট দেশ, বড় সেনাবাহিনী বা বড় বাহিনী, বিভিন্ন ধরনের বাহিনী করা সম্ভব না, সেক্ষেত্রে আমি বলবো যে একটা রেগুলার ফোর্স বা রেগুলার বাহিনী রেখে
বাকি অন্যদেরকে এইভাবে ট্রেন করা যেতে পারে। জেনারেল জিয়ার কিন্তু এইটা কনসেপ্টই ছিল আনসারের, যে 1 কোটি আনসার ভিডিপি হবে, ভিলেজ ডিফেন্স পার্টি, এবং এরা কিন্তু ট্রেন করা হয়েছিল যে ন্যাশনাল ক্যালামিটি অথবা যুদ্ধ পরিস্থিতিতে দে উইল বি দ্য সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন ডিফেন্স বা ফোর্স। তো সেইটা কিন্তু একটা কনসেপ্ট ছিল খুব পজিটিভ, এবং এইভাবেই আমরা মানে এই যে একটা অক্সিলারি ফোর্স আছে, বাহিনী আছে, এর সাথে এই ভেটারানরা তখন ওদের জয়েন করতে পারে। এই ভেটারান বলতে আমি খালি মিলিটারি বলছি না, আমি বলছি অল অন্য ভেটারানস, পেশাজীবী জাতীয় যত বিজ্ঞ লোক আছে। এটাকে যত বেশি কনসেপচুয়ালি এটাকে একটা শেপ দেওয়া যাবে, রাষ্ট্রীয় পর্যায়েই করতে হবে, এই দায়িত্বটা নিতে হবে। আমার মনে হয় যুদ্ধ বা অন্য ধরনের পরিস্থিতিতে একটা বিরাট মানে কর্মক্ষম একটা শক্তি গড়ে তৈরি ওঠে। করা যায়। আমাদের ক্ষেত্রে তো আমরা বলছি যেহেতু অর্থনৈতিকভাবে এবং অন্যান্য লিমিটেশনের কারণে আমরা বড়ভাবে তৈরি করতে পারছি না, আমাদের শক্তি কিন্তু দরকার আছে। এবং যে কোনো দেশের বাহিনী বা তার নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু গড়ে ওঠে থ্রেট পারসেপশনটার উপরে। রাষ্ট্রীয় পর্যায়ে যে আমার যে থ্রেটটা আছে সেটা থ্রেটটা physical অ্যানালাইসিস হতে করে পারে, ওটা করতে হবে। আর্থিক হতে পারে, স্যার আবার আসবো আপনার হতে কাছে পারে, সেইটার উপর নির্ভর করে আমাকে সংগঠিত পরিকল্পনাটা। তো স্যার আপনি ঠিকই বলেছেন, শুধু সেনাবাহিনীর সামরিক ভেটারান না, ইভেন সিভিল ভেটারান যারা সেক্রেটারি লেভেলে রিটায়ার্ড করে, এখানে আপা আছে রাজনীতিবিদ, আমাদের দেশে রিটায়ার্ড হলেই তাদের জমার খাতায় বা একদম অকেজো বলে মনে করা হয়। আসলে সকল দেশই কিন্তু এই জ্ঞানী লোকদেরকে কাজে লাগানো হয়। আমি আপা আপনার কাছে আসতে চাই যে পৃথিবীর মধ্যে অন্যতম একটা দেশ বাংলাদেশ, যেখানে তরুণ সমাজ সবচেয়ে বৃহৎ। এই তরুণ সমাজকে যে ওখানেও কিন্তু সামরিক কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, বিএনসিসি, তারপরে কিছু কিছু ইউনিভার্সিটিতে মিলিটারি সায়েন্স আছে। এই ওদেরকে কিভাবে আমরা জাতীয় প্রতিরক্ষায় নিয়ে আসতে পারি, এবং এই বিষয়ে আপনাদের দলে এবং আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? খুব ভালো কথা বলেছেন। এখন যে পৃথিবীটা চলছে তরুণের পৃথিবী, তারুণ্যের অথচ পৃথিবী। আমরা লক্ষ লক্ষ তরুণদেরকে বেকার রেখেছি। আমাদের কিছু করার নাই। আমরা চেষ্টা করছি, আমাদের স্কিল তরুণ আমরা তৈরি করতে পারি নাই। আমরা যে দেশের বাইরে যারা যাচ্ছে আনস্কিলের কারণে অন্য দেশ যে বেতন পায়, আমাদের ছেলের মেয়েরা তার চেয়ে অর্ধেক পায় বা আরো কম পায়। তো এই জায়গাটায় আমাদের নেতা, আমাদের সরকার, বর্তমান জনাব তারেক রহমানের সরকার, উনি স্কিল করার চেষ্টা করছে। উনি এর মধ্যে আপনার তরুণদের, ক্ষুদ্র ব্যবসায়ী এবং মধ্য ব্যবসায়ীদের জন্য এইবারের বাজেটে হলেও কিন্তু দেশ এখন ওনাকে তারুণ্যের মধ্যেই ফেলে, এবং উনি এই মধ্যম সারির ব্যবসায়ীদের, তারুণ্যের ব্যবসা বা স্বল্প সারির ব্যবসায়ীদের জন্য 500 কোটি টাকা বাজেট বরাদ্দ রেখেছে, যেটা তাদের শুল্ক কমিয়ে আনার জন্য, 15% শুল্ক কমানোর জন্য, এবং বিভিন্ন স্কিল করানোর জন্য। আপনার ফ্রিল্যান্সার, আপনার স্টার্ট এন্ড যে এইগুলো, আপনার ওয়েবসাইটের যে কাজগুলো যেগুলো করছে সেই জায়গায়, এবং আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয়ে প্রায় 600 সামথিং কোটি টাকা আপনার অতিরিক্ত বরাদ্দ দিয়েছে এই তরুণদের জন্য, বিভিন্ন জায়গায় কাজে লাগানোর জন্য। তো এই তরুণরা, আমার ধারণা যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে এই 11 তারিখে বাজেটে, যে এই বাজেটটা পরিপূর্ণতা পেতে গেলে 4 বছর লাগবে। মানে এই লেভেলের বাজেট তো 1 বছরের জন্য হয়, কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে গেলে, কারণ আমরা এখন ঋণের মধ্যে আছি, অতীতে ঋণটা আমাদেরকে বহন করতে হচ্ছে, আবার এই মুহূর্তেও আমাদের ঋণ নিতে হবে হয়তোবা, সেই জায়গায় আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে মিনিমাম 4 বছর লাগবে। এই 4 বছরের মধ্যে বেকার সমস্যা দূর করবে, যেমন 1 কোটি টার্গেট রাখা হয়েছে, 1 কোটি তরুণ প্রজন্মের মধ্যে 1 কোটি বেকারকে তাদের চাকরির ব্যবস্থা করবে, দেশের বাইরে যে কোনো জায়গায়। তো আপনি এটা জানেন, দেশের বাইরে যারা কাজ করে তারা কিন্তু একটা স্কিল্ড হয়ে আসে যেভাবেই হোক, এবং উন্নত মানের স্কিল্ড হয়ে আসে। পরবর্তীতে এরা কিন্তু সারা জীবন বিদেশে থাকে না, চলে আসে, তাদেরকেও আমরা কাজে লাগাতে পারি পরবর্তীতে। এবং তরুণদেরকে প্রত্যেকটা জায়গায় তরুণদেরকে যদি ভলেন্টিয়ার আমরা কাজ করাই, ভলেন্টিয়ার মানে ফুল ফ্রি করানো সম্ভব না, কারণ আমাদের তরুণরা বেকার। সেইখানে যদি আপনি যে কথাটা বললেন, ডে অ্যালাউন্সটা যেটা, আচ্ছা আপনি দেখেন ইরানে কিন্তু যখন যুদ্ধ শুরু হয়, প্রায় 80 লক্ষ মানুষ দেশের বাইরে থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশে ফিরে এসেছে
দেশকে বাঁচানোর জন্য। আমাদের কিন্তু দেশ থেকে টাকা পয়সা লুট করে বিদেশে চলে যায়, বিদেশে পালিয়ে যায়। এখানে এর বিপরীতে কি ভূমিকা না, রাখতে পারেন এখানে আপনারা? একটুখানি ভুল আছে। আমাদের যেটা, যারা বিদেশে টাকা পয়সা নিয়ে যায় তারা আপনাদের আমাদের সন্তানের যারা মিনিমাম আমাকেও আপনার স্কেলে ফেললেন। হ্যাঁ, ফেললাম এই কারণে যে যদি আমি জরিপ করি, আপনি মানে আপনি না, আপনি একটা প্রতিনিধিত্ব করছেন, সেইখানে জরিপ করলে আমাদের সন্তানরা বিদেশ চলে গেলে আর ফেরত আসে না। তারা কি করে, কবে মা বাবা মারা যাবে ওই দিনটা হিসাব করে, কারণ তারা উত্তরাধিকার সূত্রে যা পাবে ওটা সেল করে নিয়ে চলে যায়। কিন্তু যারা মিডল ইস্টে বা আপনার মালয়েশিয়ায় বা অড জব করার জন্য যায়, তারা কিন্তু 3 বেলার খাবারটা 1 বেলা খেয়ে বা 2 বেলা খেয়ে কিন্তু বাকি টাকাটা দেশে পাঠায়। তারা যে শুধু নিচ্ছে তা কিন্তু, তারা শুধু দিচ্ছেই, কারণ আমরা যে রেমিটেন্সের বাহাদুরি করি এটা কিন্তু ওদের টাকায়। আমাদের সন্তানদের, আমাদের লেভেলের সন্তানদের টাকায় কিন্তু আমরা রেমিটেন্সের বাহাদুরি করতে পারি না, অথচ এই লেভেলটা কিন্তু বেশি বেতন পায়, যদিও সংখ্যায় কম, বেতনটা তাদের বেশি। কিন্তু তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায় না। পাশে এসে দাঁড়াচ্ছে কারা? সবচেয়ে গরিবরা। তো এই গরিবরা যতদিন আছে, এবং তাদের পরিমাণ অনেক বেশি, যতদিন আছে, আপনার খেয়াল আছে যে ফ্যাসিস্ট পতনের পরে ইন্টারিম গভর্নমেন্টকে সবচেয়ে বেশি পরের মাসে ধার দেনা করে হলেও সবচেয়ে বেশি আপনার রেমিটেন্স পাঠিয়েছিল কিন্তু এই প্রবাসীরা। এই প্রবাসীর মধ্যে আপনি যে দুটা শ্রেণী বলছেন, প্রথম শ্রেণীটা কিন্তু পড়ে না, পরে শেষের শ্রেণীটা। এবং আজকে 4 মাস বিএনপি সরকার ক্ষমতায়, সর্বোচ্চ আপনার রেমিটেন্স আসছে, তারাই কিন্তু পাঠাচ্ছে। তো এখন আমাদের সন্তানদের এখানে আবার আমি তাদের পক্ষও নিচ্ছি, কিছুটা নিচ্ছি এই কারণে, আপনার আমার সন্তানদের যে ওরা যেভাবে পড়ালেখা করে আসছে, ওদেরকে এই দেশ মূল্যায়নটা করে না। ওরা কিন্তু আসতে চায়, ওরা কিন্তু আসে, ওই মূল্যায়নটা ওদের লেভেল অনুযায়ী যদি এখানে জব যদি থাকতো, দিত এই সরকার ফ্যাসিলিটিস, তাহলে দেশটা কিন্তু আরো বেশি সমৃদ্ধশালী হতো। জি, আমরা এই যে আপনি যেটা বলেছেন, আমরা একটু খোলা চোখে যদি দেখি, আমি এমন ঘটনা দেখেছি বাংলাদেশে যে তার ফাদার ক্লিনিক্যালি ডেথ, শুধু যন্ত্রটা খোলার জন্য দেশে এসে চলে গেছে। আবার এমনও দেখেছি দেশের জন্য সর্বস্ব ছেড়ে, যেমন আমাদের একজন তরুণ নেত্রী, সে ডাক্তারি পড়াশোনা করতো বিদেশে, সে রাজনীতির জন্য এখানে এসেছে। এরকম আরও অনেক উদাহরণ কিন্তু আছে ধনীদের মধ্যেও, এই ক্লাসের মধ্যেও। এবং আমার ছেলেও বিদেশে থাকে, সে কখন দেশে আসবে, দেশের জন্য কিছু করবে, এই চিন্তা করে এরকম ধনী লোকের সন্তানরাও আছে। আপনাকে ধন্যবাদ স্যার। ইরান যুদ্ধ থেকে বাংলাদেশের জন্য যে শিক্ষণীয় বিষয়, সেই শিক্ষণীয় বিষয়গুলো বিবেচনা করে আগামীতে আমাদের কি করণীয়, এটা যদি একটু হাইলাইট করেন, তাহলে হয়তো এই মুক্তির কথায় মুক্তির পথটা আমাদের উন্মুক্ত হবে। প্রথমেই আমি যেটা মনে করি যে নেতৃত্ব, লিডারশিপ, সলিড নেতৃত্ব থাকতে হবে, কালেকটিভ নেতৃত্ব। যে একটা জায়গায়, এই কালেকটিভ নেতৃত্ব একটা জায়গায় গ্যাপ তৈরি হলেও যেন কালেকটিভলি ডিসিশন নিতে পারে, এবং এই নেতৃত্বদের যেন তারা নির্দিষ্ট থাকে, তাদের কি এইম, কি উদ্দেশ্য, এইটা। দ্বিতীয় হচ্ছে যে এই নেতৃত্ব জনগণকেও আস্থা দিতে হবে, তারা কি করতে যাচ্ছে, এবং জনগণের ওরা যেরকম একতাবদ্ধ, আমার মনে হয় আমাদের এখনও বিভাজিত আছে আমাদের সমাজে, আমাদের জনগণের মধ্যে, এটা যত বেশি কমিয়ে আনা যাবে। এবং ওই যে আমাদের যে নিরাপত্তার কোন জায়গায় ঘাটতি এবং কোনটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি, এটা কিন্তু ওপেনলি আমাদের নির্ধারিত করতে হবে, এবং তার বিরুদ্ধে কি করণীয় হতে পারে, আমাদের কি করণীয় আছে সেটা তো বিরাট পরিধি, কিন্তু তার মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে এটাকে কিভাবে আমাদের একটা জাতীয় নিরাপত্তা পরিষদ বা কাউন্সিল করা প্রয়োজন নয়? বিজ্ঞ ব্যক্তি যারা আছে, যারা এটা নিয়ে আলোচনা করবেন, তারাই এই সলিউশনটা তারা দিবে। নেতৃত্ব আমাদের যারা সরকার আছে, যারা ডিসিশন মেকার, তারা সেটার উপরে ডিসিশন নেবেন, এবং এটা ওই ফেজ বাই ফেজ যেতে হবে, যেহেতু আমাদের ক্যাপাবিলিটি লিমিটেড। অতএব আমাদের টার্গেট জানা থাকবে, ওটাকে আবার অ্যাচিভ করার জন্য ফেজ বাই ফেজ আমাদের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপার কাছে আবার আসছি। আপা, ইরান যুদ্ধ থেকে যে আমাদের শিক্ষণীয় এবং করণীয়, এখানে আমি একটু ধরিয়ে দিতে চাই, আপনি সংসদে আছেন, আমার কথার আপনার কথার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যদি আওয়াজ তোলেন সংসদে যে সকল তরুণদের সামরিক শিক্ষা দেওয়া প্রয়োজন, এবং সকল ভেটারান অর্থাৎ অবসরপ্রাপ্ত যারা সৈনিক থেকে অফিসার আছে, একজন সৈনিকের বিধবা স্ত্রী 3,000 টাকা পেনশন পায়। আমাদের সৈনিকরা যে রেশন মানি এবং স্যালারি পায়, পেনশন পায়, এটা দিয়ে তাদের 3 দিনও চলে না। অন্যান্য দেশে ভেটারানদের জন্য পে স্কেল আছে,
এবং সকল রকম সুবিধা আছে। সো আপনি পরবর্তী এই ইরানের শিক্ষা থেকে এই দুইটা, একটা হলো বিএনসিসি এবং ক্যাডেটকে তৈরি করা এবং ভেটারানদের তৈরি করার জন্য আপনি কি এটাকে সমর্থন করেন কিনা এবং সংসদে এটা নিয়ে কথা বলবেন? আমি এটাকে 100% মানে সমর্থন করি। আমি 11 সালে স্টেট ডিপার্টমেন্টের ফেলো করতে আমি আমেরিকায় গিয়েছিলাম। সেখানে আমি একদিনের একটা ক্লাসে, আমাকে হাতে কলমে ওখানে ক্লাস করা, ওখানে আমি যখন যে গাড়িগুলোকে রাস্তায় ধরে ওই টিকিট দেয়, সেই গাড়িগুলোর কিন্তু একটা শুনানি চলে। আমি ওই শুনানিতে গেলাম, শুনানিতে গিয়ে আমি দেখি সব বয়স্ক আপনার বিচারকরা। তাই আমি বললাম যে এখানে সব বয়স্করা কেন? বললো যে এরা সব রিটায়ার্ড পার্সন, এরা সমাজের জন্য এখন এই কাজগুলো করে। কেউ অবৈতনিকভাবে, কেউ হয়তো কিছু নেয় অনারিয়াম হিসেবে, বাট এরাই এই কাজগুলো করে, যে পরবর্তীতে গাড়িটা কেন ধরা হয়েছে, তাকে ছাড়া হবে কিনা, ফাইনটা নেওয়া হবে কিনা। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরাও চাইলে পারি আমাদের, এবং আমাদের অনেক পয়সা কিন্তু কমে যায়। যেমন ধরেন পারিবারিক আইনে যদি আমরা, পারিবারিক আইনগুলো তো একটু অন্যরকম, ডিভোর্স, খোরপোশ, তারপরে সন্তান কার কাছে থাকবে, লালন পালন, এগুলো কিন্তু আমরা রিটায়ার্ড আমরা জজ দিয়ে করতে পারি। আমরা এই যে গাড়িগুলো, যেটা আমাদের এখানেও তো মামলা হয় গাড়ির, সেগুলো আমরা রিটায়ার্ড জজ দিয়ে করতে পারি। আমরা রিটায়ার্ড সচিবদেরকে আমরা চুক্তিভিত্তিক নিচ্ছি এখন বিপদে পড়ে, কিন্তু এটাকে যদি আমরা কন্টিনিউ চালু করতে পারি, লাইক আপনার বিদেশে, উন্নত দেশে আপনার সরকারি চাকরিগুলোর জন্য কিন্তু কোনো বয়স থাকে না। আপনার সেইখানে আপনার অনেকেই যে অনেক বয়স নিয়েও ঢুকতে পারে, তার স্কিলটা ওইখানে হিসাব করা হয়, স্কিল নিয়ে ঢুকে। তো বাংলাদেশেও যদি স্কিলটাকে বিবেচনা করা হয়, তাহলে আপনার এই ভেটেরিনাররা খুবই উপকৃত হবে। আমি আপনাদের কথাটা অবশ্যই আমি বলবো। ধন্যবাদ আপনাকে স্যার, আপনাকেও ধন্যবাদ। আপনি একটা লম্বা সফর দিয়ে দেশের বাইরে থেকে আসছেন, এখনো চোখে ঘুম ঘুম, এই অবস্থায় ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সংসদ চলছে, আপনি এর মধ্যে ব্যস্ততা, এর মধ্যে এসেছেন, এই জন্য মুক্তির কথা থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক বৃন্দ, আপনারা আমাদের এতক্ষণ যে আলোচনা শুনলেন, ইরান যুদ্ধে বাংলাদেশের শিক্ষা এবং মুক্তির পথ। আমাদের আজকের এই অনুষ্ঠান হয়তো শেষ হলো, কিন্তু শেষ হইয়াও শেষ হইল না, কারণ আমরা প্রতি শুক্রবার রাত 11টায় আসবো, আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।